হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা লাস্ট ক্লাসে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম। আমরা টাইপস অফ কার্বন, টাইপস অফ হাইড্রোজেন, ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড কি হয় সেখান থেকে হাইব্রিডাইজেশন পড়েছিলাম, হাইব্রিডাইজেশনের এফেক্ট পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম ইন্ডাকটিভ এফেক্ট। বলেছিলাম যে কি কি এফেক্ট দেখা যায়, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, তারপর টেম্পোরারি থাকে মেসোমেরিক এফেক্ট। এইগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। তো লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে ওখানেই শুরু করছি ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কি ছিল? ইন্ডাকটিভ এফেক্টে যে কোভ্যালেন্ট বন্ড দুটো ইলেকট্রনের শেয়ারিং এ তৈরি, দুটো ইলেকট্রনের যে শেয়ারিং এ তৈরি হয় সেই ইলেকট্রনটা হয় পুশিং অর পুলিং, কোনো একটা এফেক্ট দেখা যায় ইন্ডাকটিভ এফেক্টের জন্য। যদি কেউ পুশ করে তাহলে ওটা কে করে? প্লাস আই গ্রুপ। আর যদি কেউ পুল করে মানে ইলেকট্রন উইথড্র করে নিজের দিকে তাহলে ওটা হবে মাইনাস আই গ্রুপ। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন কার্বন, কার্বনের সাথে এখানে Cl অ্যাটাচ আছে, তাহলে আর এখানে এই যে কার্বন আর Cl এর মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড, এখানে কি আছে? দুটো ইলেকট্রন আছে। এবার এখানে কি হচ্ছে? এই Cl is more electronegative than carbon. ওকে, তো Cl কি করবে? এই যে দুটো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আছে ওকে নিজের দিকে পুল করবে। তাহলে এই যে পুলিং, এটাকে আমরা কি বলবো? উইথড্রয়িং গ্রুপ। আর এরকম যারা ইলেকট্রনটাকে উইথড্র করবে ওদেরকে কি বলবো? মাইনাস আই গ্রুপ। আগের দিন বিভিন্ন বলেছিলাম যে যে অর্ডারটা আছে ওগুলো তোমাদের এনসিইআরটি থেকে দেখে নিতে। প্লাস আই মাইনাস আই এর অর্ডার আছে যে কোনটা বেশি পাওয়ারফুল, NH3, NO2, CN, পরপর অর্ডার আছে। তো ওটা একটু দেখে যাবে। একদম এক্সাক্ট মনে রাখতে পারলে খুব ভালো, বাট মনে না থাকলেও অ্যাটলিস্ট যেন মনে থাকে যে কোনটা ম্যাক্সিমাম, কোনটা মিনিমাম, কোনটা মাঝামাঝি আছে, এই জিনিসগুলো একটু যেন মনে থাকে। নিচে বারবার কোয়েশ্চেন আসে এগুলো। আর এবার ধরো কার্বনের আরেক দিকে এখানে CH3 গ্রুপ প্রেজেন্ট আছে। এই CH3 গ্রুপ কি করছে? এখানে যে দুটো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আছে দুটোকে কার্বনের দিকে পুশ করছে। তাহলে এখানে কি হচ্ছে? পুশিং। যখনই এরকম পুশিং হবে সেটাকে বলা হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ডোনেটিং গ্রুপ। আর ডোনেটিং গ্রুপ যখন হবে তখন ওটাকে আমরা বলবো প্লাস আই। ওকে, এবার তারপর এখানে মেইন যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের রেসপেক্টে। তাহলে প্লাস কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কে বাড়াবে? প্লাস আই গ্রুপ না মাইনাস আই গ্রুপ? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নে কি হবে? এবার ইমাজিন করো এই কার্বোক্যাটায়নের সাথে একটা প্লাস আই গ্রুপ অ্যাটাচ আছে। তাহলে প্লাস আই গ্রুপ কি করবে? ইলেকট্রন গুলোকে এই কার্বনের দিকে, যে কার্বোক্যাটায়ন আছে তার দিকে পুশ করবে। এবার কার্বোক্যাটায়ন মানে ওখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রন কম আছে। এবার ও যদি, যার কাছে ইলেকট্রন কম আছে, ও যদি ইলেকট্রন পায় তাহলে ও খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাওয়া মানে ওর স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে প্লাস আই গ্রুপ increase stability of carbocation। বাট এখানে যদি একটা মাইনাস আই গ্রুপ থাকতো, কার্বোক্যাটায়নের সাথে যদি একটা মাইনাস আই গ্রুপ থাকতো, মাইনাস আই গ্রুপ কি করে? ইলেকট্রন উইথড্র করে নেয়। কার্বোক্যাটায়নের কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ওখান থেকে যদি আবার ইলেকট্রন উইথড্র করে নেয় তাহলে কি ও আরো আনস্টেবল হয়ে যাবে। তাহলে decrease stability
এটা হলো ফার্স্ট পয়েন্ট, কার্বোক্যাটায়নের রেসপেক্ট। নেক্সট হচ্ছে কার্ব অ্যানায়ন। স্টেবিলিটি অফ কার্ব অ্যানায়ন। এবার ধরো এই কার্ব অ্যানায়নের সাথে একটা মাইনাস আই গ্রুপ অ্যাটাচ আছে। এবার মাইনাস আই গ্রুপ কি করবে? মাইনাস আই গ্রুপ ইলেকট্রন উইথড্র করবে। এখানে কার্ব অ্যানায়নের কাছে ইলেকট্রনের কি আছে? এক্সেস আছে, এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন প্রেজেন্ট আছে। তো যে এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রনটা প্রেজেন্ট আছে, কিছুটা যদি মাইনাস আই গ্রুপ নিয়ে নেয় তাহলে কি হবে? ও খুশি হবে। যেমন ধরো তোমরা অনেক ভারী কোনো একটা ব্যাগ নিয়ে যাচ্ছ আর তোমার পাশে একটা বন্ধু যাচ্ছে, সে যদি তোমার ওই ভারী ব্যাগ থেকে বই আছে ধরো 10টা মতো, সেই 10টা বইয়ের মধ্যে ধরো 2-3টে বই নিয়ে নিল, তাহলে তোমার পিঠের ভারটা কি হবে? কমে যাবে। তাহলে তোমার পিঠের ভার যখন কমে যাবে তাহলে তুমি তখন খুশি হয়ে যাবে। আর এখানেও খুশি, অর্গানিকে খুশি হয়ে যাওয়া মানে ওর স্টেবিলিটি বেড়ে যাবে। প্রত্যেকটা এলিমেন্ট নিজের স্টেবিলিটি গেইন করার চেষ্টা করছে। শুধু এলিমেন্ট কেন, সবাই, আমরা সবাই স্টেবিলিটি গেইন করার চেষ্টা করছি লাইফে। তাহলে ওরাও কি করছে? স্টেবিলিটি গেইন করার চেষ্টা করছে। যখনই ওর এক্সেস যে ইলেকট্রনটা আছে ওটা এই মাইনাস আই গ্রুপ নিয়ে নেবে, তখন ওর স্টেবিলিটি ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ স্টেবিলিটি। বাট যদি এখানে প্লাস আই গ্রুপ থাকতো, এমনি তোমার কাছে 10টা বই ছিল, তোমার বন্ধু এসে আরো 3টে বই তোমার পিঠে দিয়ে দিল, তাহলে তোমার কেমন লাগবে? অবশ্যই বাজে লাগবে। তাহলে প্লাস আই গ্রুপ কি করলো? আরো ধরো ইলেকট্রন পুশ করে দিচ্ছে, এর কাছে ইলেকট্রন এক্সেস আছে, আরো ইলেকট্রন পুশ করছে, তখন কি হবে? ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে, যেটা ওর স্টেবিলিটিটাকে কমিয়ে দেবে। তাহলে প্লাস আই গ্রুপ কি করে? ডিক্রিজ স্টেবিলিটি অফ কার্ব অ্যানায়ন। এখানে কার্বোক্যাটায়নের যা আছে সেম ফর ফ্রি রেডিক্যালও তাই হবে। also for free radical. ফ্রি রেডিক্যালের জন্য এটাই হবে। কেন? কারণ ফ্রি রেডিক্যালের কাছেও ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে আর কার্বোক্যাটায়নের কাছেও ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে। তাহলে দুজনেরই নেচার একই ধরনেরই হবে। আশা রাখছি এটা বোঝা গেছে। যারা লিখছো লিখে নাও, আর যারা স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট টপিক আমরা আসবো রেজোনেন্স। নেক্সট টপিক রেজোনেন্স। ইন্ডাকটিভ এফেক্টে কি দেখছিলাম? ইন্ডাকটিভ এফেক্টে একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই ইলেকট্রন গুলো থাকছে, পুশিং হচ্ছে, পুলিং হচ্ছে, ইলেকট্রন এর দিকে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। বাট ইলেকট্রন গুলো কিন্তু ওই কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই থাকছে, ওখান থেকে ডিসপ্লেস হচ্ছে না। রেজোনেন্সে কি হবে? ইলেকট্রন গুলো ওই কোভ্যালেন্ট বন্ড থেকে ডিসপ্লেস হয়ে যাবে, বিভিন্ন জায়গায় শিফট হবে। তো সেটা হচ্ছে রেজোনেন্স। তাহলে এবার রেজোনেন্স কারা করে? ইলেকট্রন তো সিগমা বন্ড হয়, পাই বন্ড হয়, তাহলে কারা ডিসপ্লেস করবে রেজোনেন্সে? ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রন বা ডিসলোকেশন অফ পাই ইলেকট্রন। ঠিক আছে, রেজোনেন্সে এটা। এবার রেজোনেন্স কোথায় দেখা যাবে? রেজোনেন্স সবসময় কনজুগেট সিস্টেমে দেখা যাবে। রেজোনেন্স কোথায় দেখা যাবে? কনজুগেট সিস্টেম। কনজুগেট সিস্টেম। এবার কোশ্চেন হচ্ছে কনজুগেট সিস্টেমটা কি? কনজুগেট সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে অল্টারনেটিভ পাই বন্ড থাকে।
মানে অল্টারনেটিভ লোকেশনে পাই বন্ড প্রেজেন্ট থাকবে বা পাই বন্ডটা শিফট হতে পারবে এরকম লোকেশন প্রেজেন্ট থাকবে অল্টারনেটিভ কার্বন। যেমন কি কিরকম হতে পারে কনজুগেট সিস্টেম, একটা एग्जांपल দিই। যেমন হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কার্বোক্যাটায়ন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কার্বনায়ন, এরকম হবে কনজুগেট সিস্টেম। যেমন CH2 ডাবল বন্ড C, তারপরে CH2 ডাবল বন্ড C, তারপরে একই টাইপের एग्जांपल দিয়ে আমি এক্সপ্লেইন করব, কারণ এখানে প্লাস আর গ্রুপ মাইনাস আর গ্রুপটাও আমি এক্সপ্লেইন করব। এরকম যেরকম বলছিলাম আরো অন্য টাইপেরও হতে পারে। কনজুগেট সিস্টেম কি রকম সেটা বোঝানোর জন্য আমি কয়েকটা एग्जांपल দিলাম। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কার্বোক্যাটায়ন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কার্বনায়ন, এরকম। তাহলে ফার্স্ট সিস্টেমটা কিভাবে রেজোনেন্স হবে? এই পাই বন্ড আমি কি বলছিলাম কনজুগেট সিস্টেম কেমন হবে, যে অল্টারনেটিভ লোকেশনে আমার যাতে পাই ইলেকট্রনটা যেতে পারে এরকম পজিশন যাতে अवेलेबल থাকে। তাহলে এই পাই বন্ড উঠে এখানে পড়বে আর এটা এখানে যাবে। তাহলে এখান থেকে কি তৈরি হলো, আর যে আলাদা আলাদা স্ট্রাকচার গুলো তৈরি হয় সেগুলোকে বলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এগুলো লেখাচ্ছি না কারণ এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো থিওরি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যে একটা রেজোনেন্স স্ট্রাকচার মানে একটা কম্পাউন্ডে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয় তার সমস্ত সবাইকে কি বলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে। তাহলে এর যে স্ট্রাকচারটা ডেভেলপ হবে কি রকম হবে, CH2 ডাবল বন্ড CH CH2 মাইনাস, ঠিক আছে। তাহলে কি হলো এরকম। তাহলে এবার সায়েন্টিস্টরা কি করলো, যে এর রেজোনেন্স হাইব্রিড তৈরি করলো। কি দেখা গেল, যে কোন একটা স্ট্রাকচারে এখানে ডাবল বন্ড থাকছে এখানে ডাবল বন্ড থাকছে, অন্য একটা স্ট্রাকচারে এখানে সিঙ্গেল বন্ড এখানে সিঙ্গেল বন্ড এখানে ডাবল বন্ড। তাহলে আসলে হচ্ছে কি, আসলে কি হচ্ছে যে কোনোটাই ডাবল বন্ড বা কোনোটাই সিঙ্গেল বন্ড না, সমস্ত বন্ড পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার শো করছে। মানে এর যদি আমি রেজোনেন্স হাইব্রিড শো করি কি রকম হবে, CH2 C CH CH2 প্রত্যেকটাই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার শো করছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডেল মাইনাস, এখানে হচ্ছে ডেল প্লাস, হলো এইভাবে। বা ডেল মাইনাস ডেল প্লাস না দেখালেও এখানে চলবে, যে ডাবল বন্ড ক্যারেক্টার এইভাবে শো করছে। এটা হচ্ছে কি আমার হাইব্রিড স্ট্রাকচার। সিমিলারলি এখানে কেমন হতে পারে, এই পাই বন্ড উঠে এখানে যাবে, তাহলে এখানে হলে আমার স্ট্রাকচার কি রকম তৈরি হবে, CH2 প্লাস C ডাবল বন্ড C। এখানে কার্বনের আরো দুটো বন্ড আছে, এগুলো দেখাচ্ছি না। এখানে কেমন হবে, এখানে কার্ব অ্যানায়ন আছে, তাহলে এই ইলেকট্রনটা কি করবে, এখানে ডোনেট করতে পারবে, এটা এখানে উঠে যাবে। তাহলে তখন এর রেজোনেটিং স্ট্রাকচার কি তৈরি হবে, CH2 একটা ইলেকট্রন পেয়েছে মানে মাইনাস, এখানে C ডাবল বন্ড C, এখানে আরো দুটো কোনো বন্ড ছিল অন্য কোনো কম্পাউন্ডের সাথে, সেগুলো দেখাচ্ছি। এবার এখান থেকে দেখতে পাবো যে প্লাস আর বা মাইনাস আর। প্লাস আর কারা, যারা ইলেকট্রন ডোনেট করছে। এখানে এই কার্ব অ্যানায়নটা ইলেকট্রন ডোনেট করছে সিস্টেমে, তাহলে এটা কি হবে প্লাস আর গ্রুপ, মানে কি ইলেকট্রন ডোনেটিং। আর এখানে যে কার্বোক্যাটায়নটা ছিল ও সিস্টেম থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিচ্ছে, তাহলে এটা হবে কি মাইনাস আর বা ইলেকট্রন উইথড্রয়িং, ঠিক আছে। এতটা আশা রাখছি বোঝা গেছে। এবার নেক্সট যে জিনিসটা আমাদের পুরো অর্গানিকে কাজে লাগবে সেটা হচ্ছে এটা কি করে, এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটিতে কি করে, কার্ব অ্যানায়নের স্টেবিলিটিতে কি করে। এখানে কার্বোক্যাটায়ন আর কার্ব অ্যানায়ন ওদেরকে প্লাস আর মাইনাস আর কেমন হয় বোঝানোর জন্য আমি লিখলাম
মেইনলি আমরা অর্গানিকে যে প্লাস আর গুলো পাবো, প্লাস আর গ্রুপ কি কি পাবো, যেগুলো লোন পেয়ার আছে, যেমন OH, NH3, এই গ্রুপগুলো, এদের কি আছে, এদের লোন পেয়ার প্রেজেন্ট আছে। তাহলে এই যে এক্সট্রা লোন পেয়ারটা ওরা কি করবে, ডোনেট করতে পারবে। আর মাইনাস আর গ্রুপ কি, মাইনাস আর গ্রুপ হচ্ছে যেমন NO2, COCH3, এই টাইপের আরো অনেক গ্রুপ আছে। যত আমি রিঅ্যাকশন করতে থাকবো তখন ধীরে ধীরে বলবো। তাহলে এরা কি করবে, ইলেকট্রনটা নিজেদের দিকে টেনে নেবে। এগুলো মোস্ট কমন যেগুলো ইউজ হবে সেইগুলো দুটো দুটো আমি নাম লিখলাম। এনসিইআরটি তে আরো লিস্ট আছে, আরো কয়েকটা আছে, তোমরা দেখে নিও। আর নয়তো আমিও রিঅ্যাকশন যখন করাবো একে একে সব করাতে থাকবো। এবার প্লাস আর আর মাইনাস আর ইলেকট্রন কার্বোক্যাটায়ন আর অ্যানায়নের সাথে কিভাবে রিলেশন করে, মানে রিলেশনে কিভাবে কি রিলেশন শো করে। ফার্স্ট দেখবো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নে কি হয়, কার্বোক্যাটায়নে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তাহলে ওকে যে ইলেকট্রন দেবে ওটা ওকে স্টেবল বানাবে। ইলেকট্রন কে ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করে প্লাস আর। তাহলে প্লাস আর ইনক্রিজ স্টেবিলিটি, ঠিক আছে। আর ওকে আনস্টেবল কে করবে, মাইনাস আর, মাইনাস আর ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে মাইনাস আর ডিক্রিজ স্টেবিলিটি। সিমিলারলি কার্ব অ্যানায়নের জন্য কি হবে, কার্ব অ্যানায়নের কাছে এক্সেস ইলেকট্রন থাকছে, তাহলে ওর কাছ থেকে যে নিয়ে নেবে সেটাতেও খুশি হবে। তাহলে মাইনাস আর ইনক্রিজ স্টেবিলিটি এন্ড প্লাস আর ডিক্রিজ স্টেবিলিটি। এইটুকু আমাদের রেজোনেন্স থেকে পড়তে হবে আপাতত। আরো রেজোনেন্স থেকে অনেক জিনিস পড়তে হবে যেগুলো ধীরে ধীরে আমি রিঅ্যাকশনের মাধ্যমে, বিভিন্ন টাইপস অফ রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে ধীরে ধীরে পড়াবো। একবারে এটা আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম, কারণ রেজোনেন্স একটা হিউজ টপিক। আমি জাস্ট বেসিক আইডিয়া দিলাম, এমনিও সময় কম আছে। তো এটা যারা লিখছো লিখে নাও, যারা স্ক্রিনশট লিখছো নিয়ে নাও চট করে। হয়েছে? নেক্সট টপিক, নেক্সট টপিক হচ্ছে হাইপার কনজুগেশন। নেক্সট টপিক হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কি? হাইপার কনজুগেশন কে বলা হয় নো বন্ড রেজোনেন্স। এখানে কি হয়, পাই বন্ড আর সিগমা বন্ডের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়। যেমন কি কোথায় কোথায় হতে পারে, মোদ্দা কথা হচ্ছে এই যে সিগমা বন্ড, কোন একটা সিগমা বন্ড যেটা আলফা কার্বনে থাকে, আমি সবটাই দেখাবো, সেটা ব্রেক করে বিভিন্ন পাই বন্ড যেখানে তৈরি হতে পারে সেগুলোর সাথে এক্সচেঞ্জ করে। যেমন কি ভালোভাবেই দেখাই প্রত্যেকটা, তাহলে বোঝা যাবে। হাইপার কনজুগেশন, এটাকে কি বলা হয়, নো বন্ড রেজোনেন্স। ঠিক আছে। এবার এখানে কিরকম ভাবে কি হয়, একটা আমি স্ট্রাকচার নিচ্ছি এক্সাম্পল। আগে আলফা কার্বন কি সেটা বোঝাবো, তারপর আমি সব কিভাবে হয় হাইপার কনজুগেশন সেটা দেখাচ্ছি।
এই যে কার্বোক্যাটায়নের একদম পাশের যে কার্বন গুলো থাকবে অ্যাডজেসেন্ট টু কার্বোক্যাটায়ন, ওই কার্বন গুলোকে আমি বলবো আলফা কার্বন। এই যে এটা হলো আমার আলফা কার্বন, এটাও হলো আমার আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো অ্যাটাচ থাকবে সেগুলো হচ্ছে আমার আলফা হাইড্রোজেন, যেটা আমার হাইপার কনজুগেশনের জন্য লাগবে। এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, আর এটা আলফা হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কিন্তু আলফা হাইড্রোজেন নয়, কারণ এটা এই কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচ আছে। তাহলে যে কার্বোক্যাটায়ন তার একদম পাশের যে কার্বন, তার সাথে যে হাইড্রোজেন গুলো অ্যাটাচ আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে টোটাল কটা আলফা হাইড্রোজেন আছে? 3 আলফা হাইড্রোজেন। এবার হাইপার কনজুগেশনে হয়, হাইপার কনজুগেশনে কি হয়, এই যে আলফা হাইড্রোজেন গুলো আছে এরা নিজেদের লোকেশন এক্সচেঞ্জ করে, এরা এই সিগমা বন্ড ব্রেক করে এই কার্বোক্যাটায়নের কাছে যায়, এটা গেল, এটা গেল, এটা গেল, প্রত্যেকটা যেতে পারে। তাহলে এই যতবার এই এক্সচেঞ্জ হবে প্রত্যেকটা টাইমে কি হবে? এনার্জি রিলিজ হবে। ডিউরিং এক্সচেঞ্জ এনার্জি will release। তাহলে এনার্জি যত রিলিজ হবে তত কি হবে? স্টেবল হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যখন যারা ফুটবল খেলো বা ফুটবল না খেলো অন্য যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, সমস্ত সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো যখন করা হয়ে যায় তারপরের অবস্থায় কি হয়? তোমরা হাঁপিয়ে যাও, বসে যাও, তাই না? মোদ্দা কথায় কি, যতটা ছোটাছুটি করছিলে, যেগুলো করছিলে সেটা একটু বন্ধ করে রেস্ট নাও, মানে ওই টাইমটায় তোমার স্টেবিলিটি বেড়ে যায়। কেন? কারণ তোমার বডি থেকে এনার্জি রিলিজ হয়ে গেছে। বা আরেকটা এক্সাম্পল, তোমার বাড়িতে সবাই দেখবে যারা বয়স্ক মানুষ হন তারা একটু শুয়ে বসে হালকা আস্তে আস্তে হাঁটছেন, এরকম ভাবে করছেন। আর যারা ছোট বাচ্চা থাকছে চারদিকে ছুটে বেড়াচ্ছে, এনার্জির কোনো কমতি নেই, একটু বসছে আবার ছুটছে, তাহলে ওদের মধ্যে কি ভরপুর এনার্জি আছে। আর যারা বয়স্ক তাদের মধ্যে এনার্জি কমে গেছে। তাহলে এই কম্পাউন্ডটা থেকে যদি এনার্জি রিলিজ হতে থাকে অ্যাজ এ এক্সচেঞ্জ এনার্জি, তাহলে ওর কি হবে? স্টেবিলিটি বাড়তে থাকবে। আর আমি বারবার একটা কথাই বলছি যে স্টেবিলিটি হচ্ছে আমার মেন পারপাস কোন কম্পাউন্ডে। তাহলে স্টেবিলিটি বাড়তে থাকবে। তাহলে যে কম্পাউন্ডে যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে সেই কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে। একটা एग्जाम পারপাস থেকে আমি যদি একটা কোশ্চেন দিই, এটা অপশন এ, আর এটা হচ্ছে অপশন বি, which is more stable। কোনটা হবে তাড়াতাড়ি কমেন্টে জানাও, কোনটা হবে, এ আর বি? কি মনে হচ্ছে, এ আর বি? দেখো এই এ তে এর এদিকে কোনো কার্বন নেই, তাহলে একটাই আলফা কার্বন এটা, তাহলে কতগুলো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে? 3 আলফা হাইড্রোজেন। আর এখানে এই কার্বনটার দুদিকেই আলফা হাইড্রোজেন আছে, এদিকে এটাও আলফা, এদিকে এটাও আলফা। তাহলে টোটাল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5 আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে যার বেশি আলফা হাইড্রোজেন সেটা বেশি স্টেবল। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? অপশন বি। বুঝা গেছে? এবার এই হাইপার কনজুগেশনের একটা অ্যাপ্লিকেশন দেখালাম কার জন্য? কার্বোক্যাটায়নের জন্য। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ফর অ্যালকিন। যেমন দুটো অ্যালকিনের স্ট্রাকচার আমি ড্র করছি, এটা। এবার এখানে কি হলো, এখানে কি হলো, এই যে যে দুটো কার্বন
আমার মানে ডাবল বন্ডে ইনভলভ আছে তার পাশের কার্বন, তার পাশে যে কার্বন গুলো থাকবে সেটা হচ্ছে আমার আলফা কার্বন। তাহলে এই কার্বনটাও আমার ডাবল বন্ডে ইনভলভ, তার পাশের কার্বন মানে এটা আলফা কার্বন। এই কার্বনটাও আমার ডাবল বন্ডে ইনভলভ, তার পাশের কার্বন মানে এটাও আলফা কার্বন। তাহলে এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? এই আলফা কার্বনের 3টে, এই আলফা কার্বনের 3টে, টোটাল 6 আলফা হাইড্রোজেন। আবার কি এখানে দুটো কার্বন আছে, তার কোনো দিকেই আলফা কার্বন প্রেজেন্ট নেই, তাহলে এখানে কি 0 আলফা হাইড্রোজেন। তাহলে এখানে কোনটা স্টেবল বেশি হবে? এটা হবে মোর স্টেবল। ঠিক আছে, এখানে একটা যখন বই পড়বে তখন একটা টার্ম পাবে যে মোর সাবস্টিটিউয়েট। মোর সাবস্টিটিউয়েট মানে কোনখানে বেশি আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, যেটা ইজিলি আমার রিঅ্যাকশনে ইনভলভ হতে পারে। তাহলে যখন আমি অ্যালকিনের ক্ষেত্রেও দেখব আমি আলফা হাইড্রোজেন কিভাবে ডিটারমাইন করব, আর যখন আমি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দেখব তখনও আমি কিভাবে ডিটারমাইন করব আলফা হাইড্রোজেন, সেটা দেখিয়ে দিলাম। এইভাবে অ্যাপ্লিকেশন হবে। এবার তিনটে জিনিস পড়লাম, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, তিন জায়গাতেই আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখছি। তাহলে আমি কোনো একটা এরকম কম্পাউন্ড থাকবে যেখানে আমি রেজোনেন্সও দেখতে পাবো, ইন্ডাকটিভ এফেক্টও দেখতে পাবো, হাইপার কনজুগেশনও দেখতে পাবো, তখন আমি তাহলে কাকে প্রায়োরিটি দেব? এটা আমি নেক্সট ক্লাসে কোশ্চেনস করাবো, তখন আমি এগুলো আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের কাছে। এখন জাস্ট আমি বলে রাখছি যে কোনো একটা কম্পাউন্ড ধরো যেখানে আমি ইন্ডাকটিভ এফেক্টও দেখতে পাচ্ছি, হাইপার কনজুগেশনও দেখতে পাচ্ছি, রেজোনেন্সও দেখতে পাচ্ছি, সেখানে প্রায়োরিটি অর্ডার কি হবে? ফার্স্ট হচ্ছে রেজোনেন্স, দেন হাইপার কনজুগেশন, দেন ইন্ডাকটিভ এফেক্ট। এবার রেজোনেন্সের আগেও অনেক কিছু আছে, অ্যারোমেটিসিটি, তারপর রিং চেন, মানে রিং এক্সপেনশন, এগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করাবো। যারা লিখছো লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমরা শুরু করব ইন্টারমিডিয়েটস। ইন্টারমিডিয়েটস, ইন্টারমিডিয়েটস কি কি আছে? ইন্টারমিডিয়েটস হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্ব অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল এন্ড কার্বিন। এই চারটি ইন্টারমিডিয়েটস এর ব্যাপারে আমরা পড়ব। এবার ইন্টারমিডিয়েটস এ মেইনলি কি কি জিনিস দেখতে হবে সেটা দেখতে হবে আমাদের, যে কে কোনটা বেশি স্টেবল আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে মেইনলি কোনটাতে রিঅ্যাকশনে আমাদের কি হেল্প হচ্ছে। ইন্টারমিডিয়েটস, তাহলে ফার্স্ট ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বোক্যাটায়ন। এটা কি হাইব্রিডাইজড হয়? আমি হাইব্রিডাইজেশন আগের ক্লাসে বুঝিয়েছিলাম, যেমন কার্বোক্যাটায়ন স্ট্রাকচার কেমন হবে? তিনটে বন্ড আর একটা প্লাস চার্জ। তাহলে হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখানে নাম্বার অফ সিগমা বন্ড কত? 3। তাহলে হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু 3 প্লাস 0, মানে sp2 হাইব্রিডাইজ হবে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার কার্বোক্যাটায়নকে কি করবে? একে স্টেবিলাইজ কে করবে? নাম্বার 1 হচ্ছে প্লাস আর গ্রুপ, প্লাস আই গ্রুপ, আর কি নাম্বার অফ
আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? এবার এখানে যেখানেই আমি রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন দেখব সেখানে আমি কি করব, সেখানে আমি জেনে রাখবো যে এখানে একটা পসিবিলিটি অফ রিঅ্যারেঞ্জমেন্ট এটা প্রেজেন্ট থাকবে। এটা আসার হয়তো অনেকের এখন একটু অসুবিধা মনে হচ্ছে যে কি জিনিস এটা, আস্তে আস্তে যখন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন আমি বলবো বা বিভিন্ন রিঅ্যাকশন ও রিঅ্যারেঞ্জমেন্ট বোঝাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বাস কার্বোক্যাটায়ন এইটুকু জানলেই হবে। আমি থিওরি খুবই কম পড়াচ্ছি কারণ বেশি থিওরি করানোর এখন সময় নেই, কোশ্চেন করাতে হবে বেশি, থিওরি ওই জন্য কমই থাকে। নেক্সট হচ্ছে কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়ন কেমন হবে? আরেকটা এক্সট্রা ইলেকট্রন, এটারও হাইব্রিডাইজেশন তাহলে কি হবে? sp2। ঠিক আছে, একে কে স্টেবিলাইজ করবে? প্লাস আর সরি মাইনাস আর আর মাইনাস আর। ঠিক আছে, নেক্সট এর সাথেই এখানে আমি দেখাচ্ছি ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালেও কি হয়? ফ্রি রেডিক্যালে জাস্ট একটা আলাদা ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকে, পি অরবিটালে একটা আলাদা ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকে। তাহলে ওরও অক্টেট ফিল আপ নয়, ও কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে all the features are just like কার্বোক্যাটায়ন। তাহলে এখানেও আমি কি দেখতে পাবো? রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। এটাকেও স্টেবিলাইজ কে করবে? প্লাস আই আর নাম্বার অফ আলফা ইলেকট্রন, তাহলে সেম লাইক কার্বোক্যাটায়ন। নেক্সট হচ্ছে কার্বিন। কার্বিন কার্বিন দুটো টাইপের হয়, একটা হচ্ছে সিংলেট আর একটা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, সিংলেট কেমন হবে? একটাই সিঙ্গেল অরবিটে ওদের দুটো ইলেকট্রন থাকবে। আর একটা ট্রিপলেট কি হবে? দুটো ডিফারেন্ট অরবিটে ওদের দুটো আলাদা ইলেকট্রন থাকবে। তাহলে সিংলেট আর ট্রিপলেট কেন হলো? কারণ এটা আমি জাস্ট একটু বলে রাখছি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ এত ডিটেইলে পড়ানোর মানে ইউটিউবে এতটা ডিটেইলে পড়ানোর মতো সময় নেই। এখানে কি হবে আমি বলছি, সিংলেট আর ট্রিপলেট এই নাম দুটো এসেছে স্পিন মাল্টিপ্লিসিটির জন্য, মাল্টিপ্লিসিটির জন্য। যেখানে কি হয়, স্পিন মাল্টিপ্লিসিটি ইকুয়ালস টু 2s + 1, এটা হচ্ছে ফর্মুলা। আরেকটা আমি এখানে কোশ্চেনও দিয়ে রাখছি যেটা আমাকে কমেন্টে জানাবে, which is more reactive, কোনটা ভালোভাবে রিঅ্যাকশন করে? নাম্বার 1 সিংলেট or অপশন বি ট্রিপলেট। একদম রিভিশনের জন্য যেইটুকু জিনিস লাগবে ইন্টারমিডিয়েটের পুরো এই একটা জায়গাতেই করা আছে, এর বাইরে আর বিশেষ কোনো জিনিস নিটের জন্য যেই মেন্সের জন্য খুব একটা লাগবে না, এর মধ্যে থেকেই যা আসে এর মধ্যে থেকে এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগবে। ঠিক আছে, এইটা আমাকে কমেন্টে জানাও যে কি হবে। স্পিন মাল্টিপ্লিসিটি এটা কি ব্যাপার? 2s + 1 আর which is more reactive, singlet carbene or triplet carbene। আরো এরকম আরো ইন্টারমিডিয়েট আছে, নাইট্রিন আছে, বেনজাইন আছে, যেগুলো আমরা ইউটিউবে ডিসকাস করতে পারছি না, রেগুলার ক্লাসেসে এগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, এবার নেক্সট যে জিনিসটা আমরা
জাস্ট অল্প বলেই আমি ক্লাসটা শেষ করছি। সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং রিএজেন্ট দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। রিএজেন্টস ইলেকট্রোফাইল, এই ফাইল ওয়ার্ডটার মানে হচ্ছে লাভিং, ফাইল মিন্স লাভিং। ইলেকট্রোফাইল মিন্স ইলেকট্রন লাভিং। ইলেকট্রন লাভিং যারা হবে তাদের মধ্যে কি আছে, তার মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তার মানে এরা মেইনলি হয় ক্যাটায়ন হবে और इलेक्ट्रॉन डेफिशिएंट कंपाउंड। যেমন কি ক্যাটায়ন কি হতে পারে, যেমন H+ হতে পারে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট কি হতে পারে, BH3 হতে পারে, AlCl3 হতে পারে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট যেগুলো, তাহলে এই টাইপের যেগুলো হবে সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। নেক্সট টাইপ অফ রিএজেন্ট কি হবে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে, তার মানে প্রোটন কি প্লাস চার্জ, তার মানে নিউক্লিয়াস লাভিং প্রোটনে অ্যাটাক করতে চাইছে, তার মানে এরা কি হবে, হয় অ্যানায়ন হবে, অ্যানায়ন और इलेक्ट्रॉन एक्सेस যাদের আছে, एक्सेस इलेक्ट्रॉन कंपाउंड বা कंपाउंड which exceeds octet rule। তাহলে অ্যানায়ন কি হতে পারে, যা ইচ্ছে OH- একটা एग्जांपल দিয়ে রাখলাম। এক্সেস কি হবে, PCl5 এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব টাইপস অফ রিঅ্যাকশন। চারটে টাইপের রিঅ্যাকশন হয়, কি কি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে। এগুলো আমরা শুরু করব, তারপর অ্যাসিডিক নেচার, বেসিক নেচার, অ্যারোমেটিসিটি, রিং এক্সপ্যানশন, এগুলোতে আমরা যাব। আমার ক্লাস মঙ্গলবার আর শুক্রবার, যেহেতু হোলি দোল পূর্ণিমা থাকার জন্য আমার আজকের ক্লাসটা শনিবার হচ্ছে, নয়তো মেইনলি আমার ক্লাস থাকবে শুক্রবার আর মঙ্গলবার ইউটিউবে। তোমরা সবাই তাড়াতাড়ি এখানে এসে জয়েন করো, যারাই সিরিয়াসলি জেইই নিটের প্রিপারেশন করতে চাইছো বাংলাতে জয়েন করো। আর একবারে বেসিক লেভেল থেকে যারা পড়তে চাইছো তাদের জন্য আমাদের অ্যাপ আছে, আই নিট গুরুর অ্যাপ, তোমরা ইনস্টল করো। ওখানে আমরা একদম ইন ডিটেল সমস্ত জিনিস রিভাইজ করাচ্ছি, পড়াচ্ছি, লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে, 1-to-1 মেন্টরশিপ প্রোভাইড করা হচ্ছে, মাইন্ড ম্যাপ প্রোভাইড করা হচ্ছে, আরো অনেক ফিচার্স অ্যাপে আছে। তোমরা অ্যাপ ইনস্টল করো, ব্যাচে এনরোল করো, অনেক ফিচার্স তোমরা পাবে। ওকে, থ্যাংক ইউ।